আমরা আজকে কি পড়ব? কি প্রকরণ পড়ছিলাম আমরা? সমাস প্রকরণ। ঠিক, আমরা সমাস প্রকরণ পড়ছি। আমরা গতদিন সমাস প্রকরণ পড়তে গিয়ে আগে সমাজ শব্দটি কিভাবে উৎপন্ন হয়েছে, ব্যুৎপত্তি হয়েছে, অর্থাৎ সমাজ শব্দটিকে ভাঙলে কি পাই আমরা তা স্পষ্টভাবে জেনেছি। ঠিক কি না? সমাজ শব্দটি ভাঙলে কি কি পাবো? সম্পূর্বক অজ ধাতু কি প্রত্যয়? ঘয় প্রত্যয়, ঘং নয়। ঠিক কি না? সম্পূর্বক অজ ধাতুর ঘয় প্রত্যয় করে হচ্ছে সমাস। যার অর্থ আমরা কি পেয়েছিলাম? ঘয় প্রত্যয়ের অর্থ হচ্ছে ক্রিয়া। এখানে ভাব অর্থ, ঘয় মানে ক্রিয়া, ক্রিয়ার যে অর্থ এখানে ভাবে ঘয় হয়েছে, ঘয় প্রত্যয়ের অর্থ এখানে ক্রিয়ার যে অর্থ সেই অর্থে হয়েছে। অস মানে হওয়া, সম মানে সম্মিলিত, সমৌসনম সংক্ষেপণম, অর্থাৎ সমাস শব্দের অর্থ পেয়েছিল সংক্ষিপ্ত। ঠিক কিনা? দুটো, দুই বা ততোধিক পদের যে সংক্ষেপণম সমৌসনম নামক যে প্রক্রিয়া, তার মানে সমাস হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস। হ্যাঁ, এটা একটা প্রসেস, একটা ক্রিয়া। তাই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণম, যে ক্রিয়া, সংক্ষিপ্ত হওয়া যে ক্রিয়া, তাকে বলা হয় সমাস। আমরা গতদিন এইটা পড়েছিলাম। এখন প্রশ্ন, এই যে সমাস কাদের মধ্যে হয়? সমাস তাহলে সংক্ষিপ্ত কারা হবে, পদ না বর্ণ? সমাস হচ্ছে একটি পদবিধি, দুই বা ততোধিক পদের, দুই বা দুইয়ের অধিক পদের যে একত্রী ভবনম একপদী ভবনম সংক্ষেপণম, তাকে বলছি সমাস। মানে বর্ণবিধি নয়, বর্ণবিধি নয়। ঠিক আছে? যেমন কি তিষ্ঠতু দধি অশান শাক, তিষ্ঠতু দধি অশান শাকেন, এর মানে কি? দধি থাকুক, অশান শাকেন মানে তুমি শাক দিয়ে খাও। কেউ একজন খাচ্ছে, তখন বলা হলো তিষ্ঠতু দধি, মানে কি? দধিটা থাক, দধিটা থাক, অশান শাকেন, তুমি শাক দিয়ে খাও। তার মানে এই যে তিষ্ঠতু দধি অশান শাকেন করলে সন্ধি করলে কি হবে না, তার মানে তিষ্ঠতু দধ্যশান শাকেন, এই যে দধ্যশান শাকেন, এই দধ্যশান এইখানটাই কিন্তু কি হলো? সন্ধি হলো, সমাস নয়। কারণ কি? এখানে দধি আর অশান এই দুটো পদের মধ্যে কিন্তু সামর্থ্য নেই, এটা বর্ণবিধি। সেটা আমরা পরে সমর্থ পদবিধি, আজকের যে আলোচ্য বিষয়, সেখানে আমরা বুঝবো। মানে দধি আর অশান দুটো আলাদা বিষয়, তাই এখানে কিন্তু সমাস হচ্ছে না, এখানে কি হয়েছে? সন্ধি হয়েছে। তার মানে সন্ধিটা কি বিধি? বর্ণবিধি। এখানে দধির ইকারের সাথে অশানর অ মিলে ইকোজন অচি, এই সূত্রের দ্বারা এখানে হয়েছে, হয়ে গিয়ে দধ্যশান হয়েছে। কিন্তু এখানে কিন্তু ইকোজন অচি, তোমরা সূত্রটি শুনেছো আগে সন্ধি প্রকরণে, দধ্যশান শাকেন। কিন্তু সমাস হচ্ছে একটি পদবিধি, যার উদাহরণ কি? রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষ। এখানে রাজ্ঞ একটি পদ, রাজ্ঞ কি পদ? কোন বিভক্তিযুক্ত পদ? ষষ্ঠ্যন্তম পদ। কোন বিভক্তিযুক্ত পদ? ষষ্ঠ্যন্ত পদ। গুড, ভেরি গুড। আর পুরুষঃ কোন বিভক্তিযুক্ত পদ? প্রথমান্তম পদ, প্রথমা বিভক্তিযুক্ত পদ। এই দুটো পদের মিলনে হয়েছে রাজপুরুষঃ। এখন প্রশ্ন, সমাস, আমরা তো সমাস ছাড়াও তো বিভিন্ন জায়গায় দেখি পদের সঙ্গে পদের মিলন হচ্ছে। যেমন দশরথস্য অপত্যম দাশরথী, তাহলে এখানে কি সমাস হয়েছে? না। তাই আমাদেরকে জানতে হয় পদবিধির কয় প্রকার। পদবিধি মানে কি? পদবিধি হচ্ছে 5 প্রকার। পদবিধি কয় প্রকার? পদবিধির আরেকটা হচ্ছে বৃত্তি। বৃত্তি যাকে বলা হয় পরার্থাবিধানম বৃত্তি। আসলে কি এই পদবিধিতে বা বৃত্তি কেন বলা হয় একে? এখানে দুটো পদের যে পৃথক পৃথক অর্থ আছে, রাজ্ঞ মানে রাজার, পুরুষ মানে পুরুষ। এখানে ষষ্ঠী বিভক্তির একটা অর্থ আছে, কি অর্থ? এখানে রাজ্ঞ মানে সম্বন্ধ অর্থ, আর পুরুষঃ এখানে কর্তা অর্থ। ঠিক, প্রথম বিভক্তি প্রাতিপদিকের অর্থ, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, তাহলে এখানে পুরুষযুক্ত সু, এখানে সুবিভক্তির যে অর্থ কর্তা, সেই কর্তা অর্থ এখানে আছে, মানে প্রাতিপদিকের যে অর্থ সেই অর্থ। তাহলে কিন্তু যখন রাজপুরুষ হয়ে যাচ্ছে তখন কিন্তু সম্বন্ধ অর্থ প্রধান নয়, আবার
পুরুষ অর্থ প্রধান নয়, এখানে উভয় মিলে একটি অর্থ রাজপুরুষ, রাজ সম্বন্ধী পুরুষ, এই সামগ্রিক অর্থটি প্রধান। ঠিক তাই এটি পরার্থাভিধানম, এখানে যে দুটি পদের পৃথক পৃথক অর্থ আছে সেই অর্থকে বলছে কি স্বার্থা পর্যাবসায়িনাম, মানে নিজের অর্থ ত্যাগ করে অপরের অর্থকে বোঝাচ্ছে পরার, তাই এর নাম হচ্ছে বৃত্তি। এই পদবিধি বা বৃত্তি, এই পদ সম্বন্ধী বিধি পদবিধি বা বৃত্তি কয় প্রকার? 5 প্রকার। আমাদের আজকের আলোচ্য বিষয় সমর্থ পদবিধি। আমাদের অষ্টাধ্যায়ীতে যেন মোট কয়টি অধ্যায় আছে? 8টি অধ্যায়। গুড। এই 8টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ে কতগুলো করে পাদ আছে? কটি করে পাদ? 4টি করে পাদ। প্রত্যেকটি পাদে কি আছে? সূত্র আছে। তাহলে এই যে সমর্থ পদবিধি এর সংখ্যা কি? 2, 1, 1, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র হচ্ছে সমর্থ পদবিধি। এখন পদ সম্বন্ধী যে বিধি সমর্থাশ্রিত হবে, অর্থাৎ পদকে আশ্রয় করে যে বিধি তার সামর্থ্যযুক্ত হবে, মানে সেটা তার মধ্যে একটা যোগ্যতা, এলিজিবিলিটি থাকবে, কিন্তু সেটা সমর্থ পদের আমরা অর্থ পরে জানছি। আগে পদবিধি 5 প্রকার, কি কি সেটা? প্রথম হচ্ছে কি পদবিধি? কৃত পদবিধি। গুড। কৃত পদবিধি মানে কি? তাহলে 5টি এর নাম বলে দিই। কৃত পদবিধি, তদ্ধিত পদবিধি, সমাস পদবিধি, একশেষ পদবিধি আর সনাদ্যন্ত ধাতুরূপ পদবিধি। সনাদ্যন্ত ধাতুরূপ পদবিধি। ঠিক। এবার কৃত পদবিধির আমরা একটা উদাহরণ জানবো। কিরকম? এই যে সমাস শব্দটি, এখানে কিন্তু কৃত পদবিধি হয়েছে। সমাস শব্দটিতে কিন্তু সম্পূর্বক অস ধাতু ঘই করে হয়েছে কি সমাস। এর অর্থ কি না, এখানে সমোসনম সমস্যতে, সমস্যতে ইতি, সমস্যতে ইতি সম্পূর্ব অস ধাতুর ঘই করে, ওই ঘয় মানে কি এখানে ক্রিয়ার অর্থ প্রধান হয়ে গিয়ে কি হচ্ছে সমাস, এখানে অন্য অর্থ বোঝাচ্ছে। মানে এর সমাস মানে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সংক্ষেপণম প্রক্রিয়া। ঠিক। তাহলে সংক্ষিপ্ত অর্থকে বোঝাচ্ছে, সংক্ষেপণমকে বোঝাচ্ছে, একার্থী ভাবকে বোঝাচ্ছে, মানে একপদী ভবনমকে বোঝাচ্ছে। আরো ভালো উদাহরণ দিয়ে বুঝতে পারবো, কারক শব্দ। এই কারক যে হয়েছে এখানে পদবিধি হয়েছে কি? কৃত পদবিধি। করতি ইতি এই অর্থে কৃধাতঃ নুল প্রত্যয়। নুল প্রত্যয় কোন হয়? কর্তারই নুল ত্রিচ সূত্র আছে, তাহলে নুল এবং ত্রিচ প্রত্যয় হয় কর্তা অর্থে। তার মানে কি দাঁড়ালো? করতি মানে কৃধাতু, সেই অর্থে ক্রি, করতি ইতি করে কৃধাতু, আর নুলের অর্থ কর্তা, অর্থাৎ ক্রিয়ায়াহা কর্তা, মানে ক্রিয়ার যে কর্তা। তাহলে আমি কারক না বলে বলতে পারি কি ক্রিয়ায়াহা কর্তা বলতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা না বলে আমি কি বলছি কি করতি ইতি কারকম। করতি ইতি কারকম এখানে হচ্ছে কৃত পদবিধি হয়েছে। তেমনি তদ্ধিত পদবিধি, তার উদাহরণ কি? ওই দশরথস্য অপত্যম, আমি বলতে পারি দশরথস্য অপত্যম গচ্ছতি, দশরথস্য অপত্যম বাক্য করে বলতে পারি, অথবা দুটো পদকে আমি এক করে বলতে পারি কি দাশরথী গচ্ছতি, অপত্য অর্থে ই প্রত্যয় করে দাশরথী। তাহলে এখানে কি পদবিধি হলো? তদ্ধিত পদবিধি। কি পদবিধি? তদ্ধিত পদবিধি। তেমনি রাজ্ঞ পুরুষ রাজপুরুষ উদাহরণ দিলাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমাস পদবিধি। এবার রাজ্ঞ পুরুষ রাজপুরুষ, রামশ্চ শ্যামশ্চ, এরপরে আর লক্ষ্মণশ্চ, রামশ্চ শ্যামশ্চ লক্ষ্মণশ্চ, রাম শ্যাম লক্ষ্মণাহ, এখানে ততোধিক পদ, দুটি পদ নয়, দ্বন্দ্ব সমাস হয়েছে, এটা হচ্ছে সমাস পদবিধি। আর একশেষ পদবিধি কি না, রামশ্চ 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 করে কি হবে? রামাহ। স্বরূপানাম একশেষ এক বিভক্ত, এখানে 3টে স্বরূপ পদ আছে। কি কি? রাম, এখানে স্বরূপ পদ রামহ রামহ রামহ, 3টের মধ্যে রাম কমন আছে, রামকে নিয়ে আমি যশ বিভক্তি করে রামা হলো, এটা হচ্ছে কি একশেষ পদবিধি। আর সনাদ্যন্ত ধাতুরূপ পদবিধি কি না, সনাদি যে বা দ্বাদশা ইমে প্রত্যয়াহ, এগুলো কে কে? সঞ্জং কং কাম্যজ কানচ, যে প্রত্যয়গুলো আছে, যেমন কি পাতুম ইচ্ছতি পিপাসতি, পাতুম ইচ্ছতি পিপাসতি, পুনঃ পুনঃ নৃত্যতি নরী নৃত্যতে। আমি বলতে পারি যে ময়ূরাহা পুনঃ পুনঃ নৃত্যতি, বালিকা পুনঃ পুনঃ নৃত্যতি, অথবা বালিকা নরী নৃত্যতি। অহম জলম পাতুম ইচ্ছামি, অথবা অহম পিপাসামি, এরকম বলতে পারি, আমি জল পান করতে চাই। এই যে পিপাসতি পিপাসামি নরী নৃত্যতি, এখানে কোন পদবিধি হয়েছে? সনাদ্যন্ত ধাতুরূপ পদবিধি। 5 রকম পদবিধি আমরা জানলাম। এইবার আজকের যে মূল আলোচ্য বিষয় সমর্থ পদবিধি, এই যে 5টি পদবিধি আছে, এই পদবিধি শুধু পদ 2 বা ততোধিক পদ থাকলেই হবে?
না, সেই পদের বিধান হবে, পদবিধি তখনই হবে, সেই পদগুলোর একত্রীকরণ তখনই পদবিধি হবে যদি এখানে সামর্থ্য থাকে। সমর্থ। এই সমর্থ কি? সমর্থ দুই প্রকার, একটা হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য, আর একটা হচ্ছে কি একার্থী ভাব সামর্থ্য। একটা হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য, আরেকটি হচ্ছে একার্থী ভাব সামর্থ্য। আমরা আজকে এখন প্রথমে ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্যটা জানবো। ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্যটা কি না, আমরা যদি এখানে এইটা বুঝি যে এই রাজ্ঞাহ পুরুষাহ, রাজ্ঞাহ পুরুষাহ, এই যে বাক্য, এই বাক্যের মধ্যে যে সামর্থ্য আছে তাকে বলা হয় কি ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য। আমি বললাম রাজ্ঞাহ, এই ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য কি করে হয়? ওই যে বললাম স্বার্থ পর্যাবসায়ীনাম পদানাম আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধি বসাত ইয়ো সামর্থ্য। অর্থাৎ এই যে এখানে দুটি পদ কি কি আছে, রাজ্ঞহ পুরুষ, দুটি স্বার্থ, তার নিজের নিজের অর্থ আছে, একটি সম্বন্ধ অর্থ, একটি কর্তা অর্থ, প্রাতিপদিক অর্থ। দুইটি পদ তারা নিজেদের অর্থ ত্যাগ করে যখন মানে এক পদ হবে, রাজপুরুষ হবে, সেই সময় তাদের মধ্যে তিনটে সামর্থ্য থাকতে হবে। এটা কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধি। বলো কি কি? আকাঙ্ক্ষা, বলো আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সন্নিধি। আকাঙ্ক্ষা কি না, আমি বললাম রাজ্ঞ, আমি সোজা করে বলছি, আর শাস্ত্রীয় ভাষা এখন বলছি না, রাজ্ঞ বললাম, তখন আমার মনের মধ্যে কি রাজ্ঞ কিম আকাঙ্ক্ষা হচ্ছে, রাজ্ঞ পুরুষ হওয়া, রাজ্ঞ ভার্যা হওয়া। তাহলে এখানে রাজ্ঞ বললে আমার রাজপুরুষ বুদ্ধি পরামর্শে আমাকে কোন পদ করতে হবে? রাজপুরুষ। তার জন্য সামর্থ্যযুক্ত পদ কোনটা? যোগ্যতা। আকাঙ্ক্ষা হলো একটি পদের, এবার আকাঙ্ক্ষা যোগ্যতা কোন পদের আছে এখানে? পুরুষ। এখানে কি রাজপুরুষ, এই সমাসবদ্ধ পদটি যেটা বুদ্ধি এখনো পরামর্শ বুদ্ধিতে আমার আছে, আমাকে রাজপুরুষ করতে হবে, সেই নিরিখে এখানে পুরুষ পদের সামর্থ্য আছে নাকি ভার্যা পদের সামর্থ্য আছে? কার সামর্থ্য আছে? পুরুষ পদের সামর্থ্য আছে। ঠিক, এই বুদ্ধি পরামর্শ মানে কি? মানে ধরুন যে কবি, সে কবিতা লিখবে, তাহলে কবিতা লিখবে কি না, বর্তমানে একটা ঘটনা ঘটেছে আরজি করে, অভয়াকাণ্ড। এখন তার মাথার মধ্যে থিমটা আছে, তারপরে সে অনুযায়ী যোগ্য যোগ্য পদ বসিয়ে, যোগ্য যোগ্য শব্দ বসিয়ে সে লিখবে কবিতাটি। তাহলে কবিতাটার থিমটা তার মাথায় আছে, থিমটা কি? আরজি কর কাণ্ড। দ্যাটস দ্য পয়েন্ট। এখানে আমি যখন কোনো সমাজবদ্ধ পদ করছি, আর তখন বিগ্রহ বাক্যটার আমাকে ওই পদ যেটা আমার বুদ্ধিতে আছে, এখনো পদটি হয়তো উৎপন্ন হয়নি, হবে, কিন্তু ওরা বুদ্ধি পরামর্শে এখনো বুদ্ধিতে আমার রয়েছে, রাজপুরুষ করতে হবে। সেই ক্ষেত্রে রাজ্ঞ বললে আকাঙ্ক্ষা হচ্ছে, আকাঙ্ক্ষা বলে যোগ্যতাকার হচ্ছে পুরুষের। আর সন্নিধি, আমি এখন রাজ্ঞ বললাম, তারপরে কিছু খানিকক্ষণ কথা বলে এসে বললাম পুরুষ, তাহলে হবে সন্নিধি মানে কি? তৎক্ষণাৎ, অর্থাৎ রাজ্ঞাহ পুরুষ, এই যে নৈকট্য সঙ্গে সঙ্গে বলা, উচ্চারণ করতে হবে, তবেই কিন্তু এই সামর্থ্য তৈরি হবে। এই যে বিগ্রহ বাক্যের মধ্যে যে সামর্থ্য থাকে তাকে বলা হয় ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য। কি বলা হয়? সবাই জন্য বলবে কি সামর্থ্য? ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য, যেটা বিগ্রহ বাক্যের মধ্যে আছে, রাজ্ঞাহ পুরুষ। এইবার রাজ্ঞ পুরুষ বললে যে রাজপুরুষ পদের মধ্যে যে সামর্থ্য আছে সেটা হচ্ছে একার্থী ভাব সামর্থ্য। কি সামর্থ্য? একার্থী ভাব সামর্থ্য। সামর্থ্য দুই প্রকার, একার্থী ভাব। এখন একার্থী ভাব সামর্থ্য মানে কি না, একার্থী ভাব সামর্থ্য মানে হচ্ছে যে বিগ্রহ বাক্যের মধ্যে যে সামর্থ্যটা আছে তার থেকে ভিন্ন পৃথক সামর্থ্য। অর্থাৎ এই যে দুই সামর্থ্য, দুটি পদের পৃথক পৃথক একটা অর্থ ছিল। একটা রাজ্ঞহ, রাজনযুক্ত অস, অস বিভক্তির অর্থ হচ্ছে সম্বন্ধ, রাজনযুক্ত অস, অস বিভক্তির অর্থ কি? সম্বন্ধ। আর পুরুষযুক্ত সুবিভক্তির অর্থ কি? প্রাতিপদিকার্থ। প্রাতিপদিকার্থ, প্রাতিপদিকের যা অর্থ সে যা হতে পারে, যত অর্থ হয়, বাকি তো অনেক অর্থ, প্রাতিপদিকার্থ, এইটুকুনি বুঝবো। এখন যখন একার্থী ভাব হচ্ছে রাজপুরুষ, তখন কিন্তু এই দুই অর্থ ত্যাগ করে একটা সম্মিলিত অর্থকে সে বোঝাচ্ছে বা দ্যোতিত করছে রাজপুরুষ এই জায়গাটায়। তখন অসও চলে যাচ্ছে, সুও চলে যাচ্ছে, রাজনের ন লোপ হয়ে যাচ্ছে, নলৌপ প্রাতিপদিকান্তস্য এই সূত্রের দ্বারা হয়ে যাচ্ছে কি? রাজপুরুষ। এই রাজপুরুষ যে শব্দটি হচ্ছে সেখানে কিন্তু আর অসের অর্থ আর সুয়ের অর্থ কিন্তু থাকছে না, সেখানে একটা অন্য অর্থ হচ্ছে।
সেই পৃথক অর্থকে বলা হয় একার্থী ভাব সামর্থ্য। অর্থাৎ রাজপুরুষ মানে কি, রাজার একজন পুরুষ, সে ভিন্ন একটি শব্দ। আগে রাজ্ঞ মানে রাজা, রাজ সম্বন্ধী, আর ওখানে হচ্ছে রাজ সম্বন্ধী পুরুষ মানে সামগ্রিক অর্থ হচ্ছে, এই সামগ্রিক অর্থ হচ্ছে একার্থী ভাব সামর্থ্য। এখন এই একার্থী ভাব সামর্থ্য কেন বলতে হবে? বাক্য বললেই তো হয়ে যাচ্ছে, রাজ্ঞ পুরুষ গচ্ছতি বললে হয়, রাজ্ঞ পুরুষ বললেই হয়ে যাবে। অথবা আমি যদি বলি এখানে পাতম ইচ্ছামি অহম জলম পাতম ইচ্ছামি বালক জলম পাতম ইচ্ছতি, কেন পিপাসতি বলতে হবে? কেন রাজপুরুষ গচ্ছতি বলতে হবে? দশরথস্য অপত্যং গচ্ছতি বললেই হবে, কেন দাশরথী গচ্ছতি বলতে হবে? কেন বলতে হবে? তার কারণ এখানে বৈয়াকরণরা একটি বলছে কি না, বহুনাম বৃত্তি ধর্মাণম বচনৈর এব বোধনে। বলছে আমি যদি যে শব্দগুলোর বৃত্তি করা যাবে, বৃত্তি মানে কি আমি বলেছিলাম, বৃত্তি মানে পদবিধি, মানে একবিধি ভাব করা যাবে, বৃত্তি 5 প্রকার, সেই বৃত্তি ধর্মযুক্ত আমি যদি পদগুলোকে বচনৈর এব বোধনে, আমি যদি বাক্য দিয়ে বলি, তাহলে কি হবে? শ্যান মহৎ গৌরবম, শ্যান মহৎ গৌরবম, মহান গৌরব দোষ হবে। এখন গৌরব দোষ মানে কি? বেশি কথা বলা হয়ে যাবে। আমি যখন বললাম রাজপুরুষ গচ্ছতি, এখানে কি, অথবা রাজ্ঞ পুরুষ গচ্ছতি, কোন জায়গায় বেশি কথা বলা হচ্ছে? রাজপুরুষ গচ্ছতি এখানে বেশি কথা বলা হচ্ছে না রাজ্ঞ পুরুষ গচ্ছতি এখানে বেশি কথা বলা হচ্ছে? এখানে বেশি কথা বলা হচ্ছে, একে বলা হয় গৌরব দোষ। একে ব্যাকরণে কি বলা হয়, বা এখানে নৈয়ায়িকরা বলেন গৌরব দোষ। এখানে শ্যান মহৎ গৌরবম, মহৎ যেহেতু গৌরব দোষ হবে, তস্মাদ একার্থী ভাব আস্থিত, সেই কারণে একার্থী ভাব, অর্থাৎ একার্থী ভাব মানে কি, সেই জন্যই কিন্তু এই পদবিধির আশ্রয় করা হচ্ছে, একার্থী ভাব সামর্থ্যকে আশ্রয় করা হচ্ছে। বাক্য বললে হবে না, রাজ্ঞ পুরুষ বললে হতো আকাঙ্ক্ষা যোগ্যতা বশত, কিন্তু ওই একার্থী ভাব অর্থাৎ একার্থী ভাবের দ্বারা সে কখনো সমাস পদবিধিতে হোক বা কৃত তদ্ধিত পদবিধি, তদ্ধিত পদবিধি, একশেষ পদবিধি বা সনাদ্যন্ত ধাতুরূপ পদবিধি, 5টা পদবিধিতে ওই একার্থী ভাব আশ্রয় করা হয়। কেন? গৌরব দোষকে কমানোর জন্য, অর্থাৎ কম কথা বলার জন্য। কারণ বৈয়াকরণরা সবসময় কম কথা বলতে চান। অর্ধমাত্রা লাঘবেন পুত্রোৎসবম মন্যন্তে বৈয়াকরণ, একটি কথা আছে যে বৈয়াকরণরা যদি যে সূত্রকরণ ইত্যাদিতে যদি অর্ধেক মাত্রা কমাতে পারেন, তারা যেন পুত্রোৎসব, তাদের পুত্র উৎপন্ন হয়েছে এমন তারা মনে করেন। তার জন্য কিন্তু এখানে এই একার্থী ভাবের আশ্রয় করা হচ্ছে। তাহলে পদবিধি সামর্থ্যযুক্ত হবে, সামর্থ্যকে আশ্রয় করে হবে। সামর্থ্য কয় প্রকার দাঁড়ালো? সামর্থ্য 2 প্রকার। কি কি? ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য। বলো, তুমি নিজেরা বলো, বলো কি সামর্থ্য? জোরে। ব্যাপেক্ষা, ঠিক। আরেকটি গুড, একার্থী ভাব সামর্থ্য, ঠিক। আর পদবিধি কয় প্রকার দাঁড়ালো আমাদের আজকের আলোচ্য বিষয়ে? 5 প্রকার, সেটা তোমরা জানো। এইবার এই ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য বলছে, এই সামর্থ্য কেন বলতে হচ্ছে? এই সামর্থ্য বলতে হচ্ছে একটাই কারণে, না হলে কি হবে যে অপত্যম রাজ্ঞঃ পুরুষো দেবদত্তস্য। তাহলে এখানে কি অপত্যম রাজ্ঞঃ পুরুষো দেবদত্তস্য, এখানে কি তাহলে অপত্যম রাজ পুরুষ দেবদত্তস্য হবে? তাহলে অর্থ পাল্টে যাবে। কেন? এর অর্থ, এই বাক্যটার অর্থ কি? এই বাক্যের মধ্যে কেন ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য থাকতে হবে পদবিধি হওয়ার ক্ষেত্রে, তার খুব সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে। কি? একে বলা হয় প্রত্যুদাহরণ। যে রাজ্ঞ, অপত্যম রাজ্ঞ পুরুষ দেবদত্তস্য, এর মানেটা কি? বলছে অপত্যম রাজ্ঞ রাজার পুত্র, আর পুরুষ দেবদত্তস্য, পুরস্কার দেবদত্তের পুরুষ। তাহলে আমি যদি বলি অপত্যম রাজ পুরুষ দেবদত্তস্য, অর্থ আলাদা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অর্থ আসছে না। কারণ সেই জন্য এখানে রাজ্ঞ পুরুষ, এখানে কিন্তু আমাদের কি হবে না, সমাস করা যাবে না, অর্থাৎ পদবিধি করা যাবে না। কারণ এখানে ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য নেই। কারণ এখানে অপত্যম রাজ্ঞ বললাম যেই আকাঙ্ক্ষা হচ্ছে, কিন্তু আমার ওই যোগ্যতা, ওখানে ওই যে পুরুষ দেবদত্তস্থ এর নিরিখে এখানে যোগ্যতা নেই। আর ফলে এখানে কিন্তু ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য হচ্ছে না। তাই অপত্যম রাজ্ঞ পুরুষ ও দেবদত্তস্য, আজকে এইটুখানি ভালো করে বুঝে আমরা এই বিষয় সমর্থ পদবিধি বোঝা শেষ করব। ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য থাকা অবশ্যম্ভাবী। আমরা যেমন একার্থী ভাব কেন করতে হবে, গৌরব দোষ ইত্যাদির জন্য বুঝলাম আমরা, তেমনি ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য মানে বাক্যের মধ্যে ওই সামর্থ্য থাকতে হবে। নাহলে
অপত্যম রাজ্য পুরুষ দেবদত্তস্য, এই যে বাক্যটি হচ্ছে, এই বাক্যটির মধ্যে কিন্তু ওই ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য নেই। কারণ এখানে অর্থ কি দাঁড়াচ্ছে? রাজপুরুষ অর্থ দাঁড়াচ্ছে না। এখানে রাজ্যর সাথে কার সম্বন্ধ? অপত্যের। অপত্যম রাজ্য অর্থাৎ রাজার পুত্র, পুত্র রাজার, পুরুষ ও দেবদত্তস্য, পুরস্কার পুরুষ দেবদত্তের। তাহলে রাজার পুরুষ কি করে হবে? রাজপুরুষ হবে না, তাই এখানে কিন্তু সমাস হলো না। আমরা এইভাবে আজকে বুঝলাম। পরের দিন আমরা সহ সূত্র পড়ব। এই সমাস প্রকরণে এই সমাস কার সঙ্গে কার হয়। আজকে আমরা সমাস প্রকরণ পড়তে গিয়ে বুঝলাম যে সমাস একটি পদবিধি। এই পদবিধি 5 প্রকার। পদবিধি হতে গেলে তাকে সামর্থ্যাশ্রিত হতে হবে। তার জন্য আমরা সমর্থ পদবিধি এই সূত্রটি পড়লাম, 2য় অধ্যায়ের 1ম পদের 1ম সূত্র। এবং সেই ক্ষেত্রে পড়তে গিয়ে আমরা সামর্থ্য 2 প্রকার সেটাও জানলাম। ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য, একার্থিভাব সামর্থ্য। ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য বাক্যে থাকে, বিগ্রহ বাক্যে। কেন ব্যাপেক্ষা লক্ষণযুক্ত সামর্থ্য থাকলেই পদবিধি হবে সেটাও আমরা আজকে ব্যাখ্যা করলাম। অপত্যম রাজ্য পুরুষ ও দেবদত্তস্য ইত্যাদি প্রত্যুদাহরণের মধ্য দিয়ে। আর আমরা একার্থিভাব সামর্থ্য কেন থাকতে হবে সেটা আমরা বুঝলাম। এই গৌরব দোষ এটা আমরা আলোচনার মধ্য দিয়ে বুঝলাম। ঠিক আছে, পরের দিন আমরা সহসভা পড়ব।